পরিচয় করিয়ে দিতে চাই যাদেরকে আমরা পেয়েছি। আমরা মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোস্তফা জব্বার স্যারকে পেয়েছি, স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে পেয়েছি। আমরা সাবেক বিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদকে একেবারে অনেক কষ্ট করে পেয়েছি, কারণ অসুস্থতা, তারপর নানাভাবে তিনি একটু আমাদের কাছ থেকে দূরে ছিলেন, এবং দেখে খুব ভালো লাগছে যে স্ক্রিনে আবার আকরাম স্যারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ বিশ্লেষক শিক্ষক গবেষক অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন স্যারকে। সবাইকে কৃতজ্ঞতা। আমরা একদমই কথা বাড়াতে চাই না, এবং আমাদের সঙ্গে আমরা যারা আছি সবাই আমরা বই পড়ে কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে বেগম মুজিব সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। এই হলো একটি দিক। আর আমাদের সঙ্গে একজন আছেন কাজী আকরাম উদ্দিন স্যার, যিনি সরাসরি বেগম মুজিবের সঙ্গে তার দেখা, কথা, আলাপচারিতা সবকিছুর সুযোগ হয়েছিল। আমরা কৃতজ্ঞ স্যারকে যে আমাদের মাঝে সবসময় এই দিনটিতে কাজী আকরাম উদ্দিন স্যার অংশ নেন। যত দূরে থাকুক, কষ্টে থাকুক, অসুস্থ থাকুক, কিন্তু এই দিনটিতে আমরা পাবই কাজী আকরাম স্যারকে দিয়ে আজকে শুরু করতে চাই। তার আগে যেমনটা বলছিলাম যে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ রেখেছেন, অত্যন্ত আবেগঘন ভাষণ, সেই জায়গায় একটি কথা তিনি বেগম মুজিব সম্পর্কে বলতে গিয়ে বলছিলেন যে তিনি সবসময় বঙ্গবন্ধুকে বলতেন যে সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না, সন্তান নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব কিছু আমি দেখব, তুমি দেশের মানুষের কথা ভাবো। বাংলাদেশের 50 বছর এক ধরনের কৃতজ্ঞতা নিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেই অংশটি দেখব, তারপর আমরা কাজী আকরাম স্যার আপনার কাছে যাব। স্বামীর কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক কিছু তার পাওয়ার থাকে। কত মানুষ কত কিছুই তো চায়, শাড়ি চায়, বাড়ি চায়, গহনা চায়, এটা চায়, সেটা চায়। কিন্তু আমার মা কিন্তু কোনো দিন সংসারে বা নিজের ব্যক্তিগত জীবনের বা আমাদের জন্য কখনো কোনো ব্যাপারে আমার বাবার কাছে কোনো চাহিদা তার ছিল না। বরং সবসময় তিনি এটাই বলতেন, সংসার নিয়ে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, আমাদের কথা ভাবতে হবে না, তুমি দেশের কাজ করছো, দেশের কাজই করো, দেশের কথাই চিন্তা করো। সোহরাওয়ার্দী সাহেব ঢাকায় এসে আমাদের বাসা দেখতে আসেন। তবে উনি যখন ফিরে যাওয়ার সময় উনি প্লেনে কয়েকটা সিঁড়ি উঠে যান, আবার নেমে আসেন। নেমে এসে আমার আব্বাকে বলেন যে মুজিব, তোমার বাড়িটা তুমি হেবা করে তোমার স্ত্রীর নামে লিখে দাও, এবং পকেট থেকে কিছু টাকাও বের করে দেন, কারণ হেবা করতে গেলে রেজিস্ট্রি করতে হবে, তার ট্যাক্স দিতে হবে, সেই জন্য উনি নিজে কিছু টাকাও দিয়ে গেলেন। যতদূর 62 সালের কথা, 61 কি 62 সালের দিকেই উনি দিয়ে গেলেন টাকা। তো হেবা করতে গেলে বিয়ের কাবিননামা দরকার, কাবিননামাটা ছিল আমার দাদার কাছে। আমরা সেখান থেকে কিন্তু মায়ের জন্ম তারিখটা পাই, এবং সেই থেকে আমরা ছোটখাটো করে ঘরে সবসময় মার জন্মদিনটা একটু, বা আমাদের বাসায় জন্ম তারিখ বা কোনো কিছু খুব বেশি উৎসব করে করা হতো না। শুধু রিহানা তার জন্মদিনটা তার বন্ধু টন্ধু একটু ডাকতো, কিন্তু আমরা সবাই খুবই ঘরোয়াভাবে, তো সেইভাবে কিন্তু মায়ের জন্ম তারিখটা আমরা পাই। প্রধানমন্ত্রী বলছিলেন কিভাবে বেগম মুজিবের জন্ম তারিখটা আবিষ্কৃত হলো। কাজী আকরাম উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করব, আপনি কি বলবেন? কাজী আকরাম উদ্দিন আহমেদ। আকরাম স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা বোধহয় স্যারকে একটু পাচ্ছি না, কিন্তু আমরা মোস্তফা জব্বার স্যারকে দিয়ে এই বিষয়টি বলতে চাই। মোস্তফা জব্বার স্যার, আপনার লেখা আকরাম স্যার, জি জি স্যার। স্যার, যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছিলেন যে কিভাবে জন্ম তারিখটা পেলেন, এবং সবকিছু মিলে প্রায়শই আপনি আমাদেরকে বলেন বেগম মুজিবের কথা, কি যুক্ত করবেন কাজী আকরাম স্যার? ধন্যবাদ আপনাকে আর আমার যারা আজকে আলোচক আছেন এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কেননা স্যার আজকে জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে বলছি যে ওনাদের জন্য দোয়া করবেন। এটার জন্য আজকে এখানে উপস্থিত হয়ে
আপনার আমার একটা কথাই যে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে প্রত্যেক পেপারে উঠেছে, এরপরে কিন্তু আর কিছু আমাদের বলার মতো কিছু থাকে না, কেননা উনি ওনার মার সম্বন্ধে যা বলতে পারেন তা আমরা বলতে পারি না। এবং উনি আজ সকালেই সেই প্রত্যেকটা পেপারে ধরলেই দেখা যায় যে উনি বলছে, এবং আমরা ওই কথাগুলোই জানি, ওই কথাগুলোই আমরা নর্মালি বলে থাকি। সেই জন্য আমি বলছি যে আজকে আজকে প্রণব না বললে, প্রণব ছাড়া অন্য অনেকেই আমাকে অনেক টিভি বলছে যে আমার গলা এখনো ঠিক হয় নাই, আমি এখনো প্রোগ্রাম দিতে চাই না। আর প্রণব যে বলছে আমি সে অনুযায়ী আপনারা বলতে হয় যে এটা না বলে তো আত্মীয়তার সুযোগ আমি জীবনে নি নাই, সেই জন্য আমি বলতেছি। আত্মীয়তা হলো বঙ্গবন্ধু আর আমার মা আপন খালাতো ভাই বোন। তার ফলে হলো কি, আমার নানি আর বঙ্গবন্ধুর মা আপন বোন। আমার নানি মারা গেছে আমার মার বিয়ে হওয়ার আগে, আমার নানাও মারা গেছেন। সুতরাং এই খালু বাড়ি হলো আমার মা, খালু বাড়ি হলো বঙ্গবন্ধুর আব্বা। সেই জন্য ওই ছোটবেলা আমার মা প্রায় এই বাড়িতে থাকতেন খেলার কাছে, এখানেই লেখাপড়া শিখছেন। এবং উনি সেই জন্য আমার, আমি ছোটবেলায় আমি নানি বাড়ি হিসেবে এই বাড়িতে আমি ছোটবেলায় গিয়েছি। আপনি এখন শুনলে আশ্চর্য হবেন যে বঙ্গবন্ধুর বাড়ি আমাদের বাড়ি 20 কিলোমিটার দূরে, কিন্তু যেতে লাগতো 4-5 ঘন্টা, নৌকায় 5-6 ঘন্টা লাগতো, এখন লাগে আধা ঘন্টা। সুতরাং যেহেতু সেই ছোটবেলা থেকেই ওনাকে দেখেছি, ওনার সুতরাং দেখেছি, নানিকে দেখেছি। নানি নানির বঙ্গবন্ধুর মাথা আমাকে দেখলেই আমাকে জড়িয়ে ধরিয়ে আমার মার নাম ডেকে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিতেন। উনি খুবই কান্দাকাটি করতে গেলে, এত মায়াময়ী মহিলা। না হলে তার তার সন্তান বঙ্গবন্ধু এইরকম বিশ্বপ্রেমিক, এই মানবতাবাদী হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। তাই বলে আমি, যদি আমার বয়স আজকে প্রায় প্রায় 80 কাছে 78 বছর বয়স আমার, এই সময় এবারে কতবার দেখেছি ওনার আম্মাকে, কতবার দেখেছি ওনাকে, কতবার দেখেছি জীবনে সেই বাড়ির কাছে থাকায়। সেই জন্য ও যে বলছে যে আমার ওনাদের সম্বন্ধে এটুকুই বলতে পারি যে ওই বাড়ির সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল, যেহেতু আমার 2 ভাইকে রেখে আমার মা মারা গেছে। When I was a boy of 11 days, my mother died. সুতরাং এই জন্য বঙ্গবন্ধু ব্যক্তিগত ভাবে দেখলেই খুব জড়িয়ে ধরতো এবং মায়া করতো। এই জন্য আমি আজকে বলতে পারি যে আজকে বঙ্গবন্ধুর মার সম্বন্ধে বলতে গেলে সবচেয়ে বড় কথা যে উনি না হলে, উনি জীবন সঙ্গী না হলে আমার মনে হয় বঙ্গবন্ধু হতে পারতেন না। আজকে আমরা স্বাধীনতা পেতাম না, বাংলাদেশ পেতাম। সেই সেই কথায় বঙ্গবন্ধু একদিন বলেছিলেন যে একজন নারী ইচ্ছা ইচ্ছা করলে আমার জীবনটাকে পাল্টে দিতে পারতেন, তাহলে বাংলাদেশের ইতিহাস সেদিন পাল্টে যেত। বঙ্গবন্ধু বলেছে, এই ভদ্র মহিলা মানে ওয়াইফের কথা বলছে, এই মহিলা যদি আমার জীবনটাকে পাল্টে না দিত তাহলে আমি বাংলাদেশও এই সৃষ্টি হতো না। জি ওনার স্যার, মুখে স্যার কথা আমি চিন্তা একটু করা মোস্তফা জব্বার স্যারের কাছ থেকে একটু শুনবো। স্যারের একটি লেখা, যেমনটা বলছিলাম যে আমাদের মধ্যে আপনি আকরাম স্যার, আপনি একেবারে আপনার 80 আর বেগম মুজিবের 91, অর্থাৎ আপনার চেয়ে 11 বছর তিনি বড়। মোস্তফা জব্বার স্যারের একটি লেখা, সেখানে তো আছেই আমার কাছে যেটি অবাক মনে হয়, যেমন আমরা বারবার আজকে 7ই মার্চের কথার রেফারেন্স হিসাবে আসবে, স্যারের কথাটাও মানে স্যারের লেখাটাতেও সেটি রয়েছে। একদম পরিষ্কার কথাটি যে 7ই মার্চের কথা আমরা জানি যে বেগম মুজিবের সেই বিখ্যাত মন্তব্য, অর্থাৎ তোমার সামনে লাখো লাখো জনগণ আর পেছনে হচ্ছে পাকিস্তানিদের কামান, বন্দুক, হেলিকপ্টার, বিমান, সবকিছু, মাঝখানে হচ্ছে তুমি, কিন্তু তোমার মনে যেই কথাটি আসবে সেটাই তুমি বলবে। এটা হচ্ছে বঙ্গমাতা। মোস্তফা জব্বার স্যার, আমি কথা বাড়াতে চাই না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সেই আজকের ভাষণের সেই অংশটুকু একটু দেখিয়ে আপনার মন্তব্য শুনবো। পরে যে আগরতলা ষড়যন্ত্র মামলাটা দেওয়া হলো, সেখানে পেরোলে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতাদের যে প্রচন্ড চাপ, আইয়ুব খান মিটিং দেখেছে যেতেই হবে পেরোলে। আমার আব্বার মার কাছে ছিল যে পেরোলে যাওয়াটা অত্যন্ত অসম্মানজনক। আইয়ুব খান যদি আলোচনা করতে চায় সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, কারণ মায়ের এই কথা জনগণ তখন তখন রীতিমতো আন্দোলন চলছে, গণ অভ্যুত্থান হয়েছে।
কিন্তু আমাদের অনেক নেতা, বড় বড় আইনজীবী, বড় সাংবাদিক অনেকেই তখন পেরোলে যাওয়ার জন্য প্রচন্ড চাপ। আমার মা কিন্তু সেখানে একেবারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি এই সিদ্ধান্তটা সঠিকভাবে না নিতেন আর খবরটা আমার বাবার কাছে না পৌঁছাতেন, তাহলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। এরপর আসলো ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণের সময়ও অনেকের অনেক কথা ছিল। কেউ কেউ এত বেশি উত্তেজিত হয়ে, খুব উৎসাহিত বা উত্তেজিতই বলবো, যে না এই মুহূর্তে এই ঘোষণা দিতে হবে, তাহলে তো জালিয়ানওয়ালাবাগের মতো ঘটনা ঘটে যেত, ওখান থেকে একটি মানুষও জীবিত ফিরে যেতে পারতো না, আর কোনোদিন যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। সেখানে আমার মায়ের যে কথা, মায়ের যে পরামর্শ, সেটাই কিন্তু বাংলাদেশের ভাগ্যকে এগিয়ে নিয়ে যায়, যার জন্য আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করি। মোস্তফা জাফর স্যার, একেবারে আকরাম স্যারের কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং এবার আপনার কথা কি যুক্ত করবেন? জি, আমি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটুকু আছে এই বক্তব্য সূত্র ধরে আমি বলি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আইন বিরোধী আন্দোলন করি, তখনকার যে ঘটনাটির কথা, দুটো ঘটনার কথাই মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন। এটির চাক্ষুষ সাক্ষী আমি। সুতরাং আমার মতন ওই সময়কারে যারা ছাত্রলীগ করত বিশেষ করে, তারা প্রত্যেকেই এই ঘটনার অলমোস্ট পুরো বিবরণী আমরা জানতাম। যেমন প্রথম ঘটনার যে কথা যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইন বিরোধী আন্দোলনে যখন পাকিস্তান সরকার প্রচন্ড চাপের মধ্যে, তখন একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন এবং তাতে যোগ দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে পেরোলে মুক্তি দেওয়ার কথা বলা হয়। এবং এটা নিয়ে মোটামুটি ভাবে আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, নানা মত ছিল এবং কেউ যোগদানের পক্ষে, কেউ বিপক্ষে, এরকম একটা অবস্থার ভিতরে ছিল। এবং আজকে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, আমার কাছে মনে হয় যে এই কথাটি আসলে আমাদের এই বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিব যে সিদ্ধান্তটি ইনফ্যাক্ট বঙ্গবন্ধুকে দিয়েছিলেন, সেটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। কারণ সেই দিন বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি পেয়ে ওইখানে গোলটেবিল বৈঠকে হয়তো বসতেন, আবার ফিরে এসে তাকে জেলখানায় ঢুকতে হতো। ঠিক সেই জায়গাটাতেই আমাদের বেগম মুজিব একদম স্পষ্ট ভাবে বলেছিলেন যে তোমাকে যদি সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয়, পেরোলে তুমি যাবে না। এই যে অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, আমাদের বড় বড় নেতাদেরও কিন্তু এইরকম দৃঢ়তার কণ্ঠ আমি শুনি নাই। এবং অনেকেই দ্বিধান্বিত ছিলেন, অনেকে ভেবেছিলেন এই সুযোগে বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথে আলাপ করে এই আন্দোলনটাকে হয়তো বেগবান করতে পারবেন। কিন্তু পেরোলে মুক্তি না নেয়ার ফলে প্রকৃতপক্ষে আন্দোলনটা এমন পর্যায়ে গেল যে আইয়ুব শাহীর পতন ঘটে গেল। ঠিক একইভাবে আপনি উল্লেখ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ৭ই মার্চের ভাষণের কথা। ৭ই মার্চের ভাষণের আগে আমাদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে নানাভাবে, নানা বিষয়ে, নানা ব্রিফিং দিয়ে, বিভিন্ন পয়েন্টস দিয়ে বলে আসছিলেন। এমনকি সবচেয়ে বড় যে চাপটা ছিল, সেই চাপটা ছিল যে ৭ই মার্চে যেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। তো এই যে এরকম একটা প্রচন্ড চাপের মধ্যে যখন ছিলেন, তখন কিন্তু আমাদের বেগম মুজিব অত্যন্ত স্পষ্ট করে যে কথাটি বলেছেন, এই বঙ্গবন্ধু তার ভাষণে প্রয়োগ করেছেন। তিনি বলেছিলেন যে যত কথা আছে সেই সব কথাবার্তার দিকে তুমি কান দিও না, তোমার মনের মধ্যে যেটি আসে তুমি সেইটি করবে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে কিন্তু একদম সম্পূর্ণ নিজের ভাষায়, নিজের মতন করে, একেবারে এমনকি আঞ্চলিক গান সহ যেভাবে এই জাতির সামনে তার বক্তব্য তুলে দিয়েছিলেন, আমাদের কাছে এখন কিন্তু মনে হবে একদিক থেকে যদি বিবেচনা করি, আসলে ৭ই মার্চে তিনি স্বাধীনতা ঘোষণা করিয়ে দিয়েছিলেন।
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম হওয়ার পরে আসলে স্বাধীনতা নতুন করে ঘোষণা করার কোনো ব্যাপার ছিল না, কিন্তু পাকিস্তানিরা অন্তত পক্ষে এটার আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গণ্য করতে পারেনি। এই ঘোষণাটা তিনি 25শে মার্চ রাতে দিতে পেরেছিলেন। এই যে দুটি পরামর্শ, আমি এই দুটি পরামর্শের কথা জাস্ট সামান্য উল্লেখ করছি, কারণ সমগ্র জীবনে বাহ, আমার কাছে মনে হয়েছে যে বেগম ফজিলাতুন্নেসা মুজিব বাঙালি নারীদের আদর্শের প্রতীক। বাহ। তিনি স্যার, মা আপনি দুটি হিসেবে, ঘটনা বললেন, আমি আরো দুটি ঘটনা নিয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। একদম আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো আপনার লেখার সূত্র ধরে। আমাদের সঙ্গে ফরহাদ ভাই আছেন। আমরা প্রায়শই এই ধরনের আলোচনাগুলোতে তরুণদেরকে সম্পৃক্ত করি, যারা সেই ইতিহাসের অংশ, আমাদের যারা গুরুজন তাদেরকে সম্পৃক্ত করি এ কারণে যে একটা ধারাবাহিক রিলে রেসের মতো, যে আপনারা যা বলছেন আমাদের এই তরুণ প্রজন্ম শিখে হৃদয়ে ধারণ করবে, আগামীতে তারা বড় হবে, তাদের কাছ থেকে নতুন প্রজন্ম শুনবে। ফরহাদ ভাই, দুটি ঘটনার উল্লেখ করতে চাই। জাতির পিতা বেগম মুজিবকে নিয়ে কি লিখেছেন আমার খুব আগ্রহ, কিন্তু খুঁজতে গিয়ে এত অসাধারণ লেখা, মানে একদম জাতির পিতা লিখছেন। দুটি ঘটনার কথা বলতে চাই। একটি হচ্ছে যে তিনি বিশেষ করে এই আইয়ুব খান তাকে ছাড়বে কি ছাড়বে না, তার মৃত্যুদণ্ড হবে কি হবে না, একেবারে আগরতলা ষড়যন্ত্র কথা। হঠাৎ করে তার মন খুব অস্থির, হঠাৎ করে সেদিন বঙ্গমাতা জেলখানায় এলেন। বঙ্গবন্ধু লিখছেন যে আমি তো আজকে তো আসার কথা না, কিন্তু তিনি কেন এলেন, মানে একটা অস্বস্তি। তারপর বঙ্গমাতা তাকে যা যা বললেন সেটা তিনি লিখেছেন। তিনি বলছেন, বঙ্গমাতা বলছেন যে কাল রাতে তিনি তার মাকে স্বপ্ন দেখেছেন। তিনি বলছেন যে আমার মা 7 বছরে মরে যায়, মাকে আমার মনেও পড়ে না, মায়ের মুখটা আমার আমার ভালো করে মনেও নেই যে আমার মার মুখটি ছিল। তিনি দেখলেন যে পুরো ঘর আলোকিত, খাটের উপরে বসে আছে বেগম মুজিবের মা, তিনি একটি পাকা পেয়ারা তাকে খেতে দিচ্ছেন এবং বলছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। এটি একটি বিশেষ বার্তা কিনা ফরহাদ ভাই আপনার কাছ থেকে শুনবো। আরেকটি ছোট্ট ঘটনা, বঙ্গবন্ধু 54 সালে মন্ত্রী হলেন। মন্ত্রী হয়ে তিনি, আমরা সবাই জানি যে তার পরপরই আদমজীতে সাম্প্রদায়িক দাঙ্গা হলো। সেই দাঙ্গায় অসংখ্য মানুষ মৃত্যুবরণ করলো, প্রায় 5,000-এরও বেশি শ্রমিককে হত্যা করা হয়েছিল। সারা রাত সেই কাজ করে বঙ্গবন্ধু ভোর রাতে বাড়ি ফিরলেন এবং দেখলেন যে টেবিলের উপরে দুটি প্লেটে খাবার রাখা রয়েছে, ছোট্ট একটি জায়গায় ফুল রাখা হয়েছে। বঙ্গবন্ধু হাত ধুচ্ছেন আর ভাবছেন যে এই হলো মন্ত্রী, যে তিনি না খেয়ে বসে আছেন তার সহধর্মিণী, এবং সেই ভোরবেলা খেতে বসলেন। অর্থাৎ মন্ত্রী, মন্ত্রিত্ব, দায়িত্ববোধ, আবার সেই স্বপ্ন, অনেক বড় প্রশ্ন। ফরহাদ ভাই, কি জবাব দিবেন আপনি? জি, আমি প্রথমেই আজকে এই ৮ই আগস্ট, প্রথমে বলি আগস্ট হচ্ছে আমাদের জাতীয় শোক দিবস থাকে ১৫ই আগস্ট। আমাদের জাতির ইতিহাসে এই মাসটি অত্যন্ত, আপনি জানেন যে আমাদের জাতির যে কান্না, জাতির যে ক্ষত, সেটি হচ্ছে এই আগস্ট মাস। তারপরেও আমাদের বঙ্গমাতা এবং শেখ কামাল, তাদের উভয়েরই জন্মদিন কিন্তু ৫ই আগস্ট এবং ৮ই আগস্ট। তো আজকের এই দিনে আমি বলব যে ১ম এ আমি আমার জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি, তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি বলছি। আপনি যে কথাটি বললেন, আসলে বঙ্গবন্ধু বলেছেন, বঙ্গবন্ধু লিখেছেন, বিভিন্ন ঘটনা আপনি বললেন। তো সেটি আমি শুরু করব এইভাবে যে আসলে বঙ্গবন্ধু হয়েছেন, তার পিছনে যে বিষয়গুলি সেগুলি আলোচনা করলে আমরা দেখি যে বঙ্গবন্ধুর মেন্টর ছিলেন বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান। তিনি বলতেন যে এই মহৎ কাজের জন্য মহৎ ত্যাগ স্বীকার করতে হয়। বঙ্গবন্ধু যখন ছেলেবেলাতে একেবারে স্কুল পড়ুয়া, তখন যখন গ্রেপ্তার হলেন বা পরবর্তীতে গ্রেপ্তার হতেন, বঙ্গবন্ধুর বাবা কিন্তু সবসময় গর্বিত হতেন তার সন্তানের জন্য। এই যে দেশের জন্য, মানুষের জন্য মহৎ উদ্দেশ্যে কিন্তু তার সন্তান গ্রেপ্তার হচ্ছে, জেল খাটছে, এবং মহৎ কাজ করতে গেলে এরকম ত্যাগ স্বীকার করতে হয়। বঙ্গবন্ধু কিন্তু তার যে চিন্তা ভাবনা, তার যে মানুষের জন্য তার যে ভাবনা, বাঙালির স্বাধীনতার জন্য, মর্যাদার জন্য যে ভাবনা, সেই ভাবনাই কিন্তু সবসময় তার পিতা তাকে উৎসাহিত করতেন, তাকে বাধাহীনভাবে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেন। ঠিক একইভাবে বঙ্গমাতা, তিনি বলতেন
যে বঙ্গবন্ধু যখন ছেলেবেলা ছোট্ট শিশু, বলতেন এরকম শিশু বিরল, এত মানবিক গুণসম্পন্ন শিশু তার সাধারণত দেখা যায় না। বঙ্গবন্ধুর মাতা বেগম সায়েরা খাতুন তিনি কিন্তু এভাবে বলতেন। আমরা ঠিক একইভাবে দেখছি যে বঙ্গবন্ধু আ তার যে আপনার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিনি তার একেবারে একজন বলব যে সহযাত্রী হিসাবে আজকে তার এই যে ৯১তম জন্মবার্ষিকীতে যেটি প্রতিপাদ্য করা হয়েছে, যে সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী। ঠিক নির্ভীক সংকট, বিভিন্ন সংগ্রামে একজন নির্ভীক সহযাত্রী হিসাবে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কিন্তু তার পাশে ছিলেন এবং ঠিক সেভাবে কাজ করছেন। বঙ্গবন্ধু এই আপনার লিখেছেন, তার উদ্ধৃতি দিয়ে আমরা বলতে পারি। তিনি বলছেন, আমার জীবনে দুটি প্রধান যে অবলম্বন, তার একটি হচ্ছে বলছেন যে আমার আত্মবিশ্বাস, আরেকটি হচ্ছে আমার স্ত্রী। অর্থাৎ তিনি এগিয়ে যাবেন, তিনি যে কাজ করেন, তার যে অনুপ্রেরণা, তার যে অবলম্বন, দুটি শক্ত অবলম্বন। তার মানে আপনাকে নিশ্চয়ই বুঝতে হবে যে কত বড় ভরসা, কত বড় আপনার একজন সহযোদ্ধা, সহযাত্রী হিসাবে তিনি বঙ্গমাতার সহযোগিতা পেতেন। সেটি আমরা জানি এবং তিনি সবসময় সেটি বলেছেন এবং আজকে কিন্তু এই আলোচনাতে কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে সেই কথাটি। বঙ্গবন্ধুর আরেকটি বিষয় যেটি আজকের প্রাবন্ধিক, আজকের মুখ্য আলোচক, আজকের এই বঙ্গবন্ধুর বেগম মুজিবের এই অনুষ্ঠানে যিনি প্রবন্ধ পাঠ করলেন সৈয়দ আনোয়ার হোসেন, তিনি বলছিলেন যে যখন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুরোধে তাকে সেই ১৯৪৬ সালে কলকাতার দাঙ্গার জন্য তাকে সেখানে যেতে বলা হলো, এবং সাথে সাথে যেহেতু বেগম মুজিবের অনুমতি নেওয়ার কথা বলা হলো, তখন তিনি তার কাছে চিঠি লিখলেন এবং বেগম মুজিবই তার পাল্টা চিঠিতে লিখলেন যে কারণ তিনি তখন অসুস্থ ছিলেন, তিনি তখন লিখেছেন যে আমি শুধু আপনি শুধু আমার স্বামী হবার জন্য জন্ম নেননি, দেশের কাজ করার জন্য জন্ম জি, নিয়েছেন। ফরহাদ দেশের ভাই, আমি কাজই আসবো আজকে আপনার আজকে যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন এবং যে বিষয়টি যে সংকটে সংগ্রামে সহমর্মিতার কথা বলা হয়েছে, সহযাত্রীর কথা বলা হয়েছে, আমি একটি শব্দ বদলে দিতে চাই যে সংকটে সংগ্রামে মৃত্যুতে, অর্থাৎ মৃত্যুতে সহযাত্রী হওয়া বিশ্বের ইতিহাসে কি বিরল। আমাদের সঙ্গে বারবার যে কথা বলি যে ছোটদেরকে বা এই প্রজন্মের সন্তান যারা আছেন তারা কি শিখবেন এই মহান মানুষদের জীবন নিয়ে আলোচনার প্রেক্ষিতে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই ভাষণের একটি জায়গায় বলছেন, তিনি যখন দেখছেন যে জাতির পিতা সিঁড়িতে লুটিয়ে পড়ে আছে গুলিতে এবং সবাই প্রাণ নিয়ে ছোটাছুটি করে, অন্য সবাই, সেটি স্বাভাবিক চিত্র, কিন্তু বঙ্গবন্ধু পরিবার যারা সে সময় আত্মোৎসর্গ করেছিল একেবারে সবাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এবং বেগম মুজিব নিজে বলেছে যে তাকে যেন তার সামনে এখানেই যেন তাকে গুলি করে। কি অসাধারণ কথা। আমরা একটু শুনি এই যে রাজনীতির যে কঠোর বাস্তবতা, সেটি নিয়ে তো এগিয়ে যেতে হয়। আমাদের সঙ্গে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আছে, আপনার কাছ থেকে শুনবো। তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের সেই ভাষণের শেষ অংশটি শুনে আপনার কাছে আসবো। মানুষ যখন একটা মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় তখন তার মনে সব থেকে আসে নিজের জীবনটা বাঁচানো এবং নিজের জীবন ভিক্ষা চাওয়া। আমার মা খুনিদের কাছে নিজের জীবন ভিক্ষা চান নাই, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, সোজা বলে দিয়েছেন যে আমার আব্বাকে যখন হত্যা করলো সেটা যখন তিনি দেখলেন তখনই তিনি খুনিদের বললেন যে তোমরা ওনাকে মেরেছ, আমাকে মেরে ফেলো। কারণ তারা বলছে আপনারা আমার সাথে চলেন, বলে তোমাদের সাথে আমি যাব না, তোমরা এখানে আমাকে খুন করো। ঘাতকদের বন্দুক গর্জে উঠেছিল আর সেখানে আমার মাকে তারা নির্মমভাবে হত্যা করে। আমাদের ওই পরিবারে তো কেউ ছিল না বেঁচে, আমরা জীবন বিদেশে ছিলাম। কতটা সাহস একটা মানুষের মনে থাকলে সেই মানুষটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি জীবন ভিক্ষা না নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, কি বলার আছে আপনার, কি শিখবো আমরা?
আসলে মাননীয় প্রধানমন্ত্রী কথা বললে ওইখানে তার কোনো প্রশ্ন বা উত্তর থাকে না। যে জায়গায় উনি সবকিছু বুঝে শুনেই বলেন এবং বাস্তব সবকিছু দেখে শুনেই বলেন। সেজন্য যদিও আজকে আমাদের বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৫১তম জন্মদিন, আমাদের একটা আনন্দ তো আছে এবং আগস্ট মাস কষ্টের জায়গা তো পুরাটুকুই আছে। যেখানে আমরা জাতির পিতাকে হারিয়েছি, তার পরিবারকে হারিয়েছি, আমাদের জাতীয় মাকে হারিয়েছি। সে জায়গায় নেত্রী সরাসরি কথা বলেন, পত্রিকায় লেখা দেন, সেটা জাতিগতভাবে সবাই এখানে জানে। কিন্তু আমরা নতুন প্রজন্ম কি শিখলাম? এই যে একজন বঙ্গবন্ধু তৈরি করার মধ্যে যাদের যাদের সবচেয়ে বেশি অবদান ছিল, একটা রাষ্ট্র কিভাবে তৈরি করতে হবে, তার পাশে থেকে যে সব জ্ঞান বুদ্ধি সবকিছু স্যাক্রিফাইস, ভালোবাসা, মায়া মমতা আবেগ সব জায়গার মধ্যে, এটা একটা আল্লাহ প্রদত্ত একটা মানুষের মধ্যে থাকে। জাতির পিতাকে যেভাবে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য, তাকে সহযোগিতা করার জন্য কিন্তু আমাদের জাতীয় মা হিসাবে যিনি আছেন ওনাকেও কিন্তু তৈরি করেছেন। সে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু জীবিত আছেন, উনি সবকিছু জানেন বুঝেন। তো আমরা নতুন প্রজন্ম, আমরা যখন দেখেছি যখন হত্যা করা হয়, তার পরবর্তীতে প্রজন্মগুলা বা আওয়ামী লীগের মধ্যেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু এত বড় একটি মানুষের কিন্তু সেভাবে আলোচনায় আসতো না। আজকে আমি মনে করি যে আমাদের ৯৬ সালের গভর্নমেন্টের পর মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশে আসলেন, তখন ওনার অনেক বক্তৃতা এবং অনেক প্রোগ্রামে কিন্তু সেই কাজগুলো কিন্তু দেখেছি। মানুষ একেবারে আল্লাহ প্রদত্ত যে জিনিসটা পেয়েছি আমরা জাতিগতভাবে, সেই জিনিসটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আবেগ ভালোবাসার জায়গায় একটা দেশ স্বাধীন করতে যা যা প্রয়োজন, একটা জাতীয় বীরকে কিভাবে সহযোগিতা করতে হয় মানবিকভাবে, ভালোবাসার দিক থেকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কিন্তু সেই কাজটি উনি করেছেন। সেজন্য আজকে এই কাজগুলো কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখেছি। শাসন ব্যবস্থায় কি করতে হবে, পার্টিগতভাবে কি করতে হবে, ভালো মানুষকে কি ব্যবহার করতে হবে, খারাপকে কিভাবে দমন করতে হবে, সবকিছুই কিন্তু মাননীয় সোজা স্ট্রিক জিনিসটা পরিচালনা করছেন। সেজন্য আমাদের আবেগ আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা বলার পরে সেখানে অনেক সময় উত্তর পাওয়া যায় না। উত্তরটা পেলেও সঠিকভাবে আসে না, কারণ আমাদের নেতৃত্বের মধ্যে, অপোজিট পার্টির মধ্যে এইসব অপকর্মগুলো থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর চোখে পানি দেখি। যখন পানি দেখি তখন নিজেদেরকে অনেক সময় অপরাধী মনে হয়। এত বড় একটা মহান জায়গার থেকে এত জাতিকে দিয়ে গেল, অথচ তাদেরই কিন্তু বুলেটে লাশ হতে হলো। আজকেও কিন্তু অনেকে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে কিভাবে ক্ষতি করতে পারে, আওয়ামী লীগকে কিভাবে ক্ষতি করতে পারে, সরকারকে কিভাবে ক্ষতি করতে পারে, এত ভালো কাজের মধ্যেও কিভাবে প্রশ্নবিদ্ধ করে কিভাবে মানুষের মধ্যে এখানে একটা কালো দাগ লাগাতে পারে, সেই কাজটা কিন্তু করে। তারপর আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে সাহস, চিন্তা শক্তি, ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তরুণ প্রজন্মকে আলোর মুখ দেখানোর জন্য দুনিয়ায়, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে একটা মর্যাদাশীল জাতি হিসাবে এবং আমাদের সন্তানদের জন্য মানুষ হিসাবে দুনিয়ায় মর্যাদা পায়, সেই কাজটি উনি করছেন। তার পাশে আমরা ওনার একজন ছোট্ট একজন কর্মী হিসাবেও আমরা ওনাকে দেখি। ওনাকে দেখলেই মনে হয় ওনার মা কি ছিল, কারণ ওই সময় তো আমাদের জন্ম হয় নাই। কারণ ওনার চেহারা দেখলেই মনে করতে পারি একজন যার সন্তান সে, এবং তার মা কত আমাদের বড় সঙ্গে মহত্বের একজন ব্যক্তিত্ব। অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষকের লোক আছেন আমাদের সঙ্গে। অনেকেই হয়তো ভাবছেন যে ওনার কি কাজ বা উনি কি বলবেন। জাহাঙ্গীর আলম, আসবো আপনার কাছে, কিন্তু ডক্টর সেলিম উদ্দিন স্যার, অর্থনীতির সঙ্গে পরিকল্পনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলছিলেন যে অনেক সূক্ষ্ম কিছু বিষয়গুলো থাকে, সেগুলোকে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের নজরে আনাটা অনেক কঠিন হয়ে পড়ে কোনো কোনো সময়ে। আমাদের প্রাক্তন রাষ্ট্রদূত কামরুদ্দিন সাহেবের একটি লেখা আমি পড়লাম, সেখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর শাসনামলটি অর্থাৎ ৭২ থেকে ৭৫ পর্যন্ত, এই শাসনামলে যে রাজনৈতিক সিদ্ধান্ত প্লাস সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে সিদ্ধান্তগুলো, সেগুলো এত সঠিকভাবে কেন প্রতিফলিত হতো? অর্থাৎ নিত্যপণ্যের দাম থেকে শুরু করে বাজার, রাস্তাঘাট নির্মাণ, পৌঁছানো, বিশেষ করে বীরাঙ্গনাদের পুনর্বাসনের কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেটি তার ভাষণে বলেছেন। কামরুদ্দিন সাহেবের লেখাটিতে ছিল যে অনেকগুলি কারণের মধ্যে একটি কারণ তার সহধর্মিণী, কারণ তিনি সহজ সরল মানুষ, একেবারে বোরখা পরে বাজারে যেতেন, কেউ তাকে চিনতে পারতো না, বাজারে বিভিন্ন মানুষের কথোপকথন তিনি শুনতেন এবং ঠিক খাবার টেবিলে বসে বঙ্গবন্ধুকে সেই সব কথাগুলো বলা। অর্থাৎ মেধা প্রজ্ঞা যার আছে তিনি তখনই বুঝে যেতেন যে সিদ্ধান্ত কি নিতে হবে। এটি অন্যতম একটি কারণ। সেলিমউদ্দিন স্যার কি যুক্ত করবেন?
থ্যাংক ইউ আপনাকে। আজকে আমরা এই 8ই আগস্ট মহিয়সী নারী বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের এই শুভ জন্মদিনে আমরা এই আগস্ট মাসে শুভ জন্মদিন আজ এটার সাথে সাথে আমরা এই আগস্ট মাসের আসলে স্যার আমরা সুখের এই মাস। কথাগুলো স্যার আমরা জানি, সবাই বলে, আমরা যদি বারবার রিপিট করি তাহলে কিন্তু আমাদের মূল স্পিরিট থেকে সরে যাই। একদম কংক্রিট যে অনেকগুলো কারণের একটি কারণ হচ্ছে তার সহধর্মিণী, যে সাধারণ মানুষের কথাগুলো তিনি জাতির পিতাকে প্রতিফলিত করতেন। জি সেলিম স্যার। আপনাকে বলতে হচ্ছে আজকের যে সংগ্রামে সংকটে এবং মৃত্যুতে যে সহযাত্রী বললেন, এই যে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জীবন আদর্শকে এবং তার সহজ সরল জীবনকে যদি এই যে আমাদের মধ্যে বিজ্ঞ আলোচকেরা, আমাদের দুইজন মন্ত্রী মহোদয় এবং কাজী আকরাম উদ্দিন যিনি সচক্ষে দেখেছেন, আমাদের এই যে জাহাঙ্গীর আলম, সেই আলোচনাগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনাকে প্রথমে আমি একটা কথা বলবো যে আপনার প্রশ্নের এটাতে আসতেছি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবকে আসলে পরিবারতন্ত্র থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিয়েছিলেন। তার একমাত্র কারণ ছিল যে দেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে যাতে নিয়োজিত করতে পারে ফুল টাইম। শুধু এই আমাদের বেগম মুজিব বা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, সে বঙ্গবন্ধুর, আপনি সঠিকভাবে বলেছেন, বঙ্গবন্ধুর বাল্য জীবন থেকে এবং পরে জীবন সঙ্গিনী এবং শেষ বিদায়েও বঙ্গবন্ধুর সাথে কিন্তু ছিলেন। এবং আমি শুধু এখানে 4-5টা, আপনারা 7ই মার্চের কথা বলেছেন, আপনারা ওই যে ফেরুলে মুক্তির কথা বলেছেন, আমি শুধু বলবো যে 14 বছর যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জেলখানায় ছিলেন, সেই জেলখানার থেকে আপনার ওইটার সাথে যুক্ত করে বলবো যে সেখান থেকেই সমস্ত ছাত্র নেতাদের জন্য, বড় বড় নেতাদের জন্য সমস্ত তথ্য বাহক এবং সমস্ত নির্দেশনাগুলি উনি এনে এই দলকে, এই সংগ্রামকে উনি উজ্জীবিত করে রেখেছেন। এই জন্য এগুলো যদি আপনি নাম্বার ওয়ান এইটা যদি দেখেন, এবং 2 নম্বর বাল্যকালে যদি সেই যে একজন মানবিক বঙ্গমাতা ছিলেন একজন মানবিক। ছোটবেলায় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছাত্র অবস্থায় নিজের বাপের ধান বিক্রি করে এবং সেখান থেকে জমি বিক্রি করে টাকা ওনাকে দিত, এই সমস্ত জিনিস যদি, আপনি তো বেশি টাইম দিবেন না, সমস্ত জিনিস যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব যেই সব ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, সেগুলোকে যদি আমরা সামারাইজ করি, তাহলে এই যে আমাদের বঙ্গমাতা ছিলেন সমস্ত লড়াই সংগ্রামের অগ্রপথিক। সে ছিলেন অনুপ্রেরণার মহাশক্তি ছিলেন বঙ্গবন্ধুর জন্য। এবং আপনাকে বলবো যে যে কোনো সংকটে সংগ্রামে সুচিন্তিত মতামত উনি প্রদান করতেন। এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সংগ্রাম এবং সফল রাষ্ট্রনায়কের পিছনে আমাদের বঙ্গমাতার ভূমিকা ছিল অনিশ্চিত। স্যার আমি আসবো, আমাদের সঙ্গে আকরাম স্যার আছেন, মোস্তফা জব্বার স্যার আছেন, আমার এই 2 স্যারের কাছে আমার একটু যেতেই হবে। আমি আকরাম স্যারের কাছে আসবো আরো 2টি ঘটনা নিয়ে। মোস্তফা জব্বার স্যার 2টি ঘটনার বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো। নীলিমা ইব্রাহিম তার স্মৃতিচারণে বলছেন, আমার খুব সৌভাগ্য হয়েছিল, তার একটি ইন্টারভিউ আমি করার সুযোগ পেয়েছিলাম। তিনি বলছেন যে বিশেষ করে 72 সালে যখন নির্যাতিত নারীদের এই পুনর্বাসনের জন্য উদ্যোগটি এলো, তখন বিপুল পরিমাণ টাকা পয়সার দরকার হয়, কারণ তাদের চিকিৎসা, থাকার জায়গা, একটা কঠিন কাজ। 9,62,000 টাকা সে সময় প্রয়োজন। এখন সেটি কোথা থেকে আসবে? বেগম মুজিবের কি ভূমিকা সেটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন। 1971 সালের 18ই ডিসেম্বর হঠাৎ করে সকালবেলা নীলিমা ইব্রাহিম দেখছেন যে তার বাসভবনে কাজের মেয়ে দৌড়ে এসে বলছে যে মা, বঙ্গবন্ধুর সহধর্মিণী এসছে। মানে দৌড়ে গিয়ে দেখেন রাসেলের হাত ধরে। কি কি রেনু, কি ব্যাপার, কি হচ্ছে? সেটি হচ্ছে যে দেশ বিদেশ থেকে অসংখ্য সাংবাদিক আসছে, তারা সবাই বাংলাদেশের কথা জানতে চাইছে, বঙ্গবন্ধুর কথা জানতে চাইছে, কিন্তু এমন কিছু লোকজন ধানমন্ডির বাড়িতে যে তারা তাদেরকে কি সব বলছে ইংরেজি বাংলা মিলে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার ভালো লাগছে না, মনে হচ্ছে তারা সব উল্টো পাল্টা বলছে। অর্থাৎ আপনার ভাই ফিরে না আসা পর্যন্ত আপনি আমার সঙ্গে এক্ষণ যাবেন এবং না আসা পর্যন্ত 32 নম্বর বাড়িতে থাকবেন। এই 2টি ঘটনার ব্যাখ্যা আমি মোস্তফা জব্বার আপনার কাছ থেকে শুনতে চাই। দেখেন প্রণব, বস্তুত পক্ষে আমাদের এখানে যে আলোচক বৃন্দ আছেন তারা প্রত্যেকেই
বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। যদিও এত ছোট্ট পরিসরে তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, 2-4টা লাইন বলেই বস্তুত পক্ষে আমাদেরকে আসলে তার উপরে আলোকপাত করতে হয়েছে। এবং আমরা কিন্তু একটি কথা খুব স্পষ্ট করে বলি যে আমরা এখন যেভাবে বঙ্গমাতাকে নিয়ে আলোচনাটা করছি, যে অবস্থাতে করছি, এক সময় কিন্তু আমরা সেই আলোচনাগুলো করতাম না। আমরা কেবলমাত্র যে যখন বিরোধী আন্দোলনের সরাসরি যুক্ত ছিলাম সেই সময়টাতে আমরা যেটা লক্ষ্য করেছি যে প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুকে জেলখানায় রাখার পরেও আমরা বিশেষ করে ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃবৃন্দ যারাই ছিলেন তাদের উজ্জীবনার উৎস ছিলেন কিন্তু বেগম ফজিলাতুন্নেছা, এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে, তার কাছ থেকে নির্দেশনা নিয়ে তিনি যেভাবে বলতেন সেইভাবেই কিন্তু আমরা এই ছাত্র সংগঠনগুলো পরিচালিত হতে দেখে আসছি এবং সেই পথে এগিয়ে আছে। তো একইভাবে বঙ্গবন্ধুর উপরে বঙ্গমাতার যে আস্থা, যে বিশ্বাস, এবং তিনি যথার্থ বলেছেন যে বঙ্গবন্ধুকে ছাড়া তিনি আসলে বাংলাদেশ সম্পর্কে প্রকৃত পরিচয়টা তুলে ধরার চিন্তা করতে পারেন না। তিনি যেটা ছিলেন সেটি সহযাত্রিনী, এবং একই সাথে আমি মনে করব যে তিনি বাংলাদেশের যে রূপায়ণটা, একেবারে প্রস্তুতি পর্বটা 71 সাল পর্যন্ত যে গড়ে ওঠাটা, এই গড়ে ওঠাটা তিনি কিন্তু একেবারে মাত্র 11 বছর বয়সে বঙ্গবন্ধুর পত্নী হিসেবে তার জীবন শুরু করেন এবং দীর্ঘদিন টুঙ্গিপাড়াতেই বসবাস করেছিলেন 54 সালের আগ পর্যন্ত। তো সেই মানুষটি কিন্তু পুরো বাংলাদেশকে পর্যালোচনা করে একটি স্বাধীনতা আন্দোলন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে পর্যায়গুলো ছিল তার সবগুলোর সাথে প্রতি মুহূর্তের জন্য যুক্ত ছিলেন। আর কোনো মানুষ এতটা যুক্ত ছিলেন না, কারণ বঙ্গবন্ধু জেলখানায় থাকা গেলেও তিনি কিন্তু তার সাথে সেই সম্পর্কটা মেনটেন করেছেন, যে এই সম্পর্কটা প্রকৃতপক্ষে আর কোনো মানুষের পক্ষে মেনটেন করা সম্ভব ছিল না, করতেও পারেনি। ফলে আলটিমেটলি ওই সবার কাছে সেই সময় আমার জানা আছে তিনি 71 সালে তো ধানমন্ডির একটা বাড়িতে বন্দি জীবন যাপন করছিলেন, এবং যখন তিনি তার বাড়িতে পাকিস্তানের পতাকা লাগানো ছিল, ওই পুরা 9 মাসই ছিল, যে মুহূর্তে জানলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু ওই পাকিস্তানের পতাকা ছিল বাংলাদেশের পতাকা তিনি নিজেই লাগিয়েছিলেন। এবং এই যে অসাধারণ মহিলা, তার আমি যে জিনিসটা আমি মনে করি, আর শুধু পাবো কিনা এটা জানি না, যে একজন মহিলাকে চিন্তা করে 11 বছর বয়সে একটা সংসারের হাল ধরে সেই সংসারটাকে, সংসারের যিনি প্রধান থাকেন পুরুষ মানুষ, সেই মানুষটিকে জেলখানায় রেখে তিনি তার সন্তানদের যেভাবে মানুষ করেছেন, রাজনীতিকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এটি আমার মনে হয় একটি বিরল দৃষ্টান্ত। অসংখ্য ধন্যবাদ স্যার। এই জায়গাটাই একটু আপনার কাছ থেকে শুনবো যে বিরল দৃষ্টান্ত, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ভাষণে ঠিক একই শব্দ বিরল দৃষ্টান্ত, সেটি নিয়ে আকরাম স্যারের কাছে যাব। আমার সহকর্মীরা যদি একটু 3 নম্বর ভিডিও ক্লিপটি চালান, সেটি সূত্র ধরে আমরা আকরাম স্যারের কাছে যেতে চাই। কোনো ব্যাপারে কোনো বেশি বিলাসিতা পছন্দ করতেন না। নির্যাতিতা মেয়েদের পাশে নিজে দাঁড়িয়েছেন, নিজে হাসপাতালে দেখতে গেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, এবং তখনকার সামাজিক অবস্থায় এদের নাম ঠিকানা যদি প্রচার হয় তাহলে ভবিষ্যৎ তাদের কি হবে। আজকে যেমন মানুষ সাহস করে বলতে পারে, একটা মানুষ ধর্ষিত হলেও বলতে পারে বা মামলা করতে পারে, সেই যুগে কিন্তু সেটা ছিল না। বহু মেয়ে তার বাবা মা তাদেরকে গ্রহণও করতে চায়নি, কিন্তু সেই মেয়েদেরকে মানে গণবিয়ে যাকে বলে, সেই গণবিয়ে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন, কিন্তু কোনোদিন বলেননি যে আমার এটা নাই বা হাহুতাশ। আমি আমার মার কাছে কখনো হাহুতাশ শুনিনি, কোনোদিন তিনি মুখ ফুটে বলতেন না যে এটা নাই, বরং আমাদের বাড়িতে চেয়েছিল কেউ নাই বলতে পারবে না, কি লাগবে বলো যে এটা লাগবে, নাই কথা বলা হবে না। তো এইভাবে তিনি কিন্তু একদিকে সংসার সামলিয়েছেন, অপরদিকে রাজনৈতিক সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলি সঠিক সময় যাতে হয় তার ব্যবস্থা করেছেন। আন্দোলন সংগ্রামে এই দলকে, বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, এই সংগঠনগুলিকে সবসময়
সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাতে চলতে পারে সেই দিক নির্দেশনা দিয়েছেন। আকরাম স্যার কি যুক্ত করবেন? কাজী আকরামউদ্দিন আহমেদ। আমাকে তো আপনি পুরানো কথা বলেছেন এবং অনেক পুরানো কথা, অনেকদিন আগে। আমি শুধু একটু আগে কথা বলে ওর আগে আমি একটু বলতে চাই, এই এই মাতা আর ওই পিতা, তারই ওরসে যে জন্ম নেয় সে হলো আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী। এই দুইটা সমন্বয় হয়েছিল ব্যক্তির তাই এটি আজকে আজকে বিশ্ব মানবতার একজন একজন প্রবক্তা হয়েছেন বাংলাদেশ। আমি শেখ মুজিব মুজিব সম্বন্ধে সরোয়ার্দী সাহেব যে কথাটা বলেছে, তাই আমি বলি, উনি ইংরেজি বলেছিলেন, মুজিব, she is a very precious gift to you from God and don't neglect her please. বাংলায় হলো মুজিব, সে তোমার জন্য স্রষ্টার দেওয়া অতি অমূল্য দান, অমূল্য অনুগ্রহ করে তাকে অবহেলা করো না। আর সরোয়ার্দী সাহেব শেখ ফজিলুন্নেসা বঙ্গমাতা সম্বন্ধে যে কথাটা বলেছে, এই কথার মূল্যায়ন করা খুবই কষ্ট। আমরাও মনে করি এইটা বঙ্গবন্ধুকে আল্লাহ দান হিসাবে দিয়েছিল এবং সে আল্লাহ দান বঙ্গবন্ধুকে না, সে আল্লাহ দান বাংলাদেশি মানুষকে। বঙ্গবন্ধু যেমন বলেছে এই নারী জীবন চেঞ্জ করে দিতে পারে এবং এই বঙ্গমাতাই বঙ্গবন্ধুর জীবনকে চেঞ্জ করে দিয়েছে, উনি স্বীকার করেছেন। আর সরার্দি বলেছেন যে প্রেসিয়াস গিফট ফ্রম গড। সুতরাং এই দুইটা শব্দ যদি একত্রিত করেন, সরোয়ার্দী আর বঙ্গবন্ধু দুইজনেরই ইঙ্গিত যে বঙ্গবন্ধু ফজিলুন্নেসা কি, উনি বলেছেন প্রেসিয়াস গিফট ফ্রম দি গড, আর বঙ্গবন্ধু বলেছেন এই নারী না হলে আমার জীবন এইভাবে আসতো না। সুতরাং এর থেকে বেশি এই নারী এই মহিলা আমাদের বঙ্গমাতার সম্বন্ধে আর বড় বড় কথা কি হতে পারে। তারপরে একটা কথা, আমার জীবনে এত মায়া, এত দয়ালু, এত ছিল যে ছোটবেলা বঙ্গবন্ধু যেমন জামা খুলে দিত, কেউ দেখে জামা নাই, পথে দেখে জুতা ফেলে আসছে, ওনার আম্মা নানি বলতো এটি কি করলি সব, বলে ওর কোনোদিনই নাই, ও গরিব মানুষ, আমি দিয়ে আসছি, ধরে দেবে আপনার দিলে তোমরা দিবা, না দিবে না দিবা। তা আমার একটা ছোটবেলার কথা না, 54-এ, তখন তো আমরা মেট্রিক পাসও করি নাই, আমি ঢাকা এসেছিলাম প্রথম যখন বঙ্গবন্ধু মন্ত্রী হলেন। বাসা আসলে তো ওনার বাসায় যেতাম, সুতরাং গেছি। তারপরে বঙ্গমাতা মামি আমাকে বললো, এই শোন, আজকে তোর মামা নাকি চৌকিদারি নিয়েছে। তা আমি বললাম তার অর্থ, বলে মন্ত্রী হয়েছে, এখনই আসবে দুপুরের সময়, এখনই আসবে, তুই ওনার সাথে খেয়ে যাবি। তা আমার তো ফুর্তি হলো, ভালো লাগলো যে মন্ত্রী হয়ে আসবে, দেখবো, তারপরে আবার খাবো। তা উনি ঠিক তাই বলতে চাই, উনি আসলেন এবং হেসে হেসে আমাকে জিজ্ঞেস করলো, এই তুই কখন আসলি? আমি বলি, এই তো আমি আসছি এখানে, তো আমি আসি। মামি বলে থাক, বলে ভালো হয়েছে থাক। এই কথা থেকে আমি আপনার বলতে চাই, অন্য কেউ স্বামী কিংবা বাপ মা কেউ যদি মন্ত্রী হতো, আমরা অহংকারের সাথে কথাটা বলতাম যে আমার বাবা, আমার স্বামী আজকে মন্ত্রী হয়েছে, আজ আমাদের বাড়িতে একটা জলসা হবে, তুই থাকিস, এই কথা বলতাম। উনি বললেন কি যে চৌকিদারি নিয়েছে। চৌকিদার অর্থ কি? আমার বাবা 37 বছর ব্রিটিশ আমলে প্রেসিডেন্ট ছিলেন এবং পঞ্চায়েত ছিলেন দাদা। আমরা চৌকিদার, আমি দেখেছি যে বাবা সব কাজ করে, আমাদের কাজ করে চৌকিদাররা, আদায় করে, মানুষের শান্তি রক্ষা করে। তুমি চৌকিদারি ন্যায়ের অর্থটা কি? চৌকিদারি ন্যায়ের অর্থ যে জনসাধারণকে রক্ষা করা, জনসাধারণকে তাদের সুখ শান্তি দেখা এবং তারা বিপদে তাদের কাছে যাওয়া, এগুলো ইউনিয়নের চৌকিদারের কাজ। ঠিক সেই কথা বললেন। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথাটি বলে শেষ করেছেন, অত্যন্ত বেদনা বিধুর একটি কথা, যে সব কিছু ঠিক আছে, কিন্তু জাতির পিতাকে হত্যার সময়ে কেন তার পুরো পরিবারটাকে হত্যা করা হলো? কি উদ্দেশ্য ছিল? এটা কি শুধুমাত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের যারা সৃষ্টি করলেন তাদেরকে হত্যা, নাকি পুরো বাংলাদেশটাকে হত্যা? এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অংশটি দেখে সবাইকে একদম ছোট করে হয়তো একটু সুযোগ পাবো, আমরা একটু দেখিয়ে শুনবো। আগস্ট আমি তো আপনজন সবাইকে হারিয়েছি। আমি আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব
তার প্রতি, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি এবং আমার ভাই এবং যারা 15 আগস্ট শাহাদাত বরণ করেছেন সকলে আত্মার মাগফিরাত কামনা করি। শুধু একটাই প্রশ্ন সবসময়, যে কেন এই হত্যাকাণ্ড, কি অপরাধ ছিল আমার বাবার, আমার মায়ের, আমার ভাইদের, যারা নিজের জীবনটাকে উৎসর্গ করলেন, সমস্ত জীবনের সুখ শান্তি সবকিছু বিলিয়ে দিলেন একটা জাতির স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য। তাকে সেই বাঙালি খুন করলো, হত্যা করলো কেন? জাহাঙ্গীর আলম কি যুবে একদম ছোট করে। আসলে এখানে তো বলার সে ধরনের ভাষা থাকে না, আমরা সবাই মোটামুটি এখন জানি। মাননীয় প্রধানমন্ত্রী তো ব্যাখ্যাই করেছেন, সেজন্য আমাদের এই অপরাধী যারা এই অপরাধ করেছে সেটাকে ঘৃণা করা এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো ধরনের এ ধরনের যারা মহৎ কাজ করে, রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য কাজ করে, সেসব মানুষকে সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রী তো এই কাজটি করছেন, আমরা যেন শ্রদ্ধার সাথে থেকে সবাই যেন তাকে সহযোগিতা করে সেই কাজটি করি এবং অপরাধীরা যার কোনোভাবে মাথা চাড়া দিয়ে এই জাতির মধ্যে যেন না আসতে পারে, সেই জন্য আমাদের তরুণ প্রজন্ম সবাই সজাগ থেকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করাই হচ্ছে আমাদের কাজ। অসংখ্য ধন্যবাদ। ফরহাদ ভাই 30 সেকেন্ড সময় আপনি পাবেন। জি প্রণব, যে বিষয়টি আপনি বললেন, বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর পরিবার, বেগম মুজিব কিন্তু কখনো মৃত্যুকে ভয় করেনি। বঙ্গবন্ধু যে মিশনে ছিলেন যে এই জাতির জন্য স্বাধীনতা সর্বোচ্চ অর্জনটি তিনি এনে দেবেন, এবং সেক্ষেত্রে কিন্তু বারবার তার উপরে কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি ছিল। 25শে মার্চ 1971 সালে যখন বঙ্গবন্ধুকে পাক বাহিনী আপনার নিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু জানতেন যে আজকে ভোর হবার আগে তাকে হত্যা করা হবে। বঙ্গবন্ধু যখন বাইরে বেরিয়ে আসলো, যখন নির্বিচারে গুলি হচ্ছে 25 নম্বরে, পাক বাহিনী গুলি করছে আপনার সেনানিবাস থেকে তারা গিয়ে, এবং সেক্ষেত্রে বঙ্গবন্ধু প্রথমে আসলেন, তাকে ধস্তাধস্তি করে যখন একজন প্রায় গুলি করতে উদ্ধত হয়েছিল, কিন্তু সম্ভবত ওয়্যারলেসে যখন খবর আসলো তাকে জীবিত নিয়ে আসা হোক, বঙ্গবন্ধু বললেন যে আমি একটু বিদায় নিয়ে আসি। উনি বেগম মুজিবের কাছে আসলেন এবং বেগম মুজিবও জানতেন কিন্তু আজকে সকালে তাকে হত্যা করা হবে। তারা এত দৃঢ় থাকতেন সবসময়তে, যার কারণে উনি কিন্তু বেগম মুজিবের কপালে একটা চুম্বন দিয়ে বিদায় নিলেন, একটি কথাও হলো না। তারা জানতেন যে ওই দিন সকালেই তাদের কিন্তু হত্যা করা হবে। তো সেই জন্য আমি বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সবচেয়ে দুঃখজনক বিষয়, যাদের জন্য সর্বোচ্চ তিনি ত্যাগ স্বীকার করছেন, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতেন তারা, কিন্তু তারাই আজ সেই এই বাংলাদেশি তারাই তাকে হত্যা করলো। এটা সবচেয়ে বড়। স্যার আমরা শেষ করব, মোস্তফা জব্বার আপনাকে দিয়ে শেষ করব। শেষ কথা আপনার হবে। সেলিম স্যার 30 সেকেন্ড সময় আপনাকে দিতে চাই। থ্যাংক ইউ। এই যে বললেন যে 1975-এর 15 আগস্ট, আসলে এই পৃথিবীতে দুটো ঘটনাই বিরল। একটা হচ্ছে যে এরকম এই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার এরকম একটা, এই সমস্ত জিনিস আলোচনা করলে এরকম মানবিকতার থেকে আরম্ভ করে রাজনৈতিক সচেতনতা থেকে আরম্ভ করে সারা পৃথিবীতে এরকম কোনো ফার্স্ট লেডি নাই। 2 নম্বর হচ্ছে 1975-এর 15 আগস্ট যে হত্যাকাণ্ড, এটা তো বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল, এটাকে পাকিস্তানই বানাইতে চেয়েছিল, এবং তাদের এই ঘৃণ্যকে গভীরভাবে ঘৃণা জানাচ্ছে এখান থেকে, এবং এটাও সারা পৃথিবীতে নজিরবিহীন একটা ঘটনা। তাইলে তাদের, আমাদের অনেক ভাগ্য ভালো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বর্তমান। স্যার আমরা শেষ করব। মোস্তফা জব্বার শেষ কথা আপনার, কি বলে শেষ করবেন? বাস্তবায়িত হচ্ছে। থ্যাংক ইউ। মোস্তফা জব্বার স্যার শেষ কথা আপনার। জি জি প্রণব, আমরা অনেক আলোচনা করেছি, আমি শুধুমাত্র একটি বিষয়ের উপরে শেষ করব, সেটি হচ্ছে আমরা বাংলায় একটা শব্দের সাথে পরিচিত, যেটা আমাদের হিন্দু সম্প্রদায়ে প্রচলিত ছিল, সহমরণ। আমরা যদি 15ই আগস্টের ঘটনাটার দিকে তাকাই, তাহলে স্পষ্ট দেখেন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বেগম মুজিবকে ওরা তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু
বেগম মুজিব তার জীবনটাই দিলেন স্বামীর সাথে, এবং এই দুটি রক্তের ধারা একসাথে মিশে গেছে। অতএব বাংলাদেশ বস্তুত পক্ষে এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম মুজিবের সম্মিলিত রক্তের ধারার যে প্রবাহ নিয়ে আজকে সামনের দিকে যাচ্ছে, তাদেরই কন্যার হাত ধরে আমি মনে করি এটি আমাদের জন্য এক পরম সৌভাগ্য, বাংলাদেশের জন্য একটি পরম সৌভাগ্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আবারও প্রত্যেককে কৃতজ্ঞতা, কারণ আকরাম স্যারকে তো আর কৃতজ্ঞতার ভাষা আমার জানা নেই। সবসময় আশা করি যে স্যার যেন টেলিভিশনের সামনে কথাগুলো বলেন, অনেক কিছু শিখে থাকি। স্যার, শুধু শেষ একটা লাইন আপনাকে, যে সংকটে সংগ্রামে, আমি শব্দটি লিখেছি মৃত্যুতে সহযাত্রী, আমি ঠিক লিখেছি না, ঠিক লিখেছি কিনা? কাজী আকরাম উদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুকে মেরেছিল 32 নম্বরের সিঁড়ির উপরে, আর ওদের মুজিবকে বলছিল আপনি আমাদের সাথে চলেন। উনি বললো ওনাকে মেরে ফেলেছেন, আমি কোথাও যাবো না, এখানে মেরে ফেলেন। ওইখানেই তারা গুলি করে মারলো, এবং একই স্রোত ধারা, একই রক্ত ধারা, ওই সিঁড়ি দিয়ে দুইজনের রক্ত ধারা যে মিলিত হলো একসাথে, তারই সৃষ্টি বাংলাদেশ। সুতরাং সেই রক্তের দ্বারাই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই রক্ত কোনো ভিন্ন রক্ত না, এবং মুজিবের একই রক্ত ধারায় আজকে আমরা সৃষ্টি হয়েছি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শেষ করব, আবারও প্রত্যেককে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন সবার প্রিয় এটিএন নিউজের পর্দায়।